This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা শিউরে উঠেছি আমরা প্রত্যেকে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় একেবারে হোস্টেলের ছাদে ভেঙে পড়ে ড্রিমলাইনার। কলকাতা শহরকে দেখেও একই আশঙ্কা করা যায়, কারণ কলকাতা শহরের রানওয়ের 500 মিটারের মধ্যেই রয়েছে একাধিক বড় বড় হাই রাইজ। আর এই বিষয়ে সবচেয়ে ভালো যিনি বলতে পারবেন, কলকাতা শহরকে যিনি হাতের তালুর মতন চেনেন, প্রাক্তন মেয়র শোভনবাবু আমার সঙ্গে রয়েছেন। শোভনবাবু, যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেই দুর্ঘটনার হওয়ার পরে কলকাতা বিমানবন্দর সংলগ্ন মানুষজন তারা আশঙ্কায় আছেন, তারা বুঝতে পারছেন না কোনদিন তাদের সাথেই বিপদটা হয়ে যাবে। এত বড় বড় হাই রাইজ সেখানে হয় কি করে? দেখুন, থ্যাংক গড যে এখনো পর্যন্ত কলকাতায় এরম ধরনের ঘটনা ঘটেনি, বা ঘটুক এটাও ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরম ধরনের ঘটনা যাতে না ঘটে। কিন্তু আমরা অত্যন্তভাবে আমরা ব্যথিত, আমরা যন্ত্রণাদায়ক যে আহমেদাবাদে যে ঘটনা ঘটলো, 212 জনের মধ্যে 211 জনের মৃত্যু হলো, এবং নিরীহ মানুষ যারা এর মধ্যেই ফ্লাইটে ছিলেন না, সেই রকম ওই মেডিকেল হোস্টেলে যেখানে গিয়ে ক্র্যাশ করলো, সেখানেও বেশ কয়েকজনের মৃত্যুতে এই সংখ্যাটা বেড়ে আরও বেশ কিছু জায়গায় বৃদ্ধি পেল। তা আপনি ঠিক নির্দিষ্ট জায়গায় আমার কাছে প্রশ্নটা তুলেছেন বা প্রসঙ্গ নিয়ে এসছেন, যে শুধু কলকাতা এয়ারপোর্ট নয়, 1990-91 সাল থেকে আগে যে সমস্ত বাড়ি ছিল, একতলা বা দোতলা বাড়ি, যারা বাস করতেন এয়ারপোর্টের আশেপাশে, সেটা নিয়ে কিন্তু কখনো বিচার্য হতো না। কিন্তু যাত্রী পরিবহনে এয়ারপোর্টগুলোর অত্যন্ত গুরুত্ব বেড়েছে, এবং সেই গুরুত্ব বাড়ার জন্য দিল্লি বলেন, ব্যাঙ্গালোর বলেন, মুম্বাই বলেন, এবং কলকাতা এয়ারপোর্টে এক্সটেনশন হয়েছে। এই কলকাতা এয়ারপোর্টের পাশে ছিল আপনার রাজারহাট। আপনার ভিআইপি রোড থেকে যেতে গেলে আপনার জ্যাংড়া থেকে শুরু করে একদম প্রত্যন্ত জায়গা, বিশাল একটা শহর আজকে রাজারহাট হয়েছে। শহরে আমার আপত্তি নেই। আবার পাশাপাশি এয়ারপোর্টের পাশে দেখবেন মধ্যমগ্রাম পর্যন্ত, বিরাটি থেকে মধ্যমগ্রাম, বারাসাত পর্যন্ত, এই যে সার্কেলটা ছিল, এগুলো ছিল সমস্ত গ্রামাঞ্চল। এবং এয়ারপোর্ট অথরিটির আজকে নয়, এটা যেখানে এয়ারপোর্ট হবে, ডিজিসি ডাইরেক্টর জেনারেল সিভিল অ্যাভিয়েশনের আন্ডারে এয়ারপোর্ট অথরিটির একটা ক্লিয়ারেন্স নিতে হতো। মোর দ্যান 3 স্টোরেজ, 3 তলার বেশি যদি বাড়ি করতে হয়, তাহলে এয়ারপোর্ট অথরিটির ক্লিয়ারেন্স নিতে হবে যে তুমি এয়ারপোর্টের ফ্লাইং জোন থেকে তুমি কত দূরে বাড়ি করছো, 1 নম্বর। দ্বিতীয় হলো যে রানওয়েতে পরিষ্কারভাবে থাকে যে যেখানে যাচ্ছ সেই রানওয়ের মধ্যে, যেখান থেকে ফ্লাইটটা আকাশে ওড়ে আর যেখান থেকে আকাশ থেকে নেমে এসে রানওয়েতে ল্যান্ড করে, এই জোনটাকে বলা হয় ফানেল জোন। এই ফানেল জোনের মধ্যে একটা সার্টেন লিমিটের বাইরে কখনোই কোনো কনস্ট্রাকশন হতে দেওয়ার কথা নয়, এবং অ্যালাউ করা যায় না। এটার জন্য পলিটিক্যাল উইল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ উইল, অর্থাৎ রাজনৈতিক এবং প্রশাসনিক একদম দৃঢ়তা থাকা উচিত। এটার জন্য গাইডলাইন রয়েছে। এই গাইডলাইন না থাকার জন্য কোন দিন কোন বিপদ আমাদের ঘনিয়ে আসবে আমরা জানি না। আজকে রাজারহাট বিস্তীর্ণ অঞ্চল, গ্রামাঞ্চল ছিল, এখানে মাছ চাষ হতো জলাশয়গুলোতে এবং ধান চাষ হতো, বিস্তীর্ণ অঞ্চল। হঠাৎ আমরা একটা সময় দেখলাম যে মোহাম্মদ বিন তুগলকের মতন যে রাজধানী কলকাতায় রাখবো না, দিল্লিতে নিয়ে যাব, তেমনি করে ভাবা হলো যে রাজারহাটের মতন একটা শহর হব। গরিব চাষি এবং মাছ চাষি এবং ধান চাষি, তাদের কাছে অল্প মূল্যে, মানে জমির অত্যন্ত অল্প মূল্যে তাদের কাছে জমির অ্যাকুইজিশন করা হলো, এবং যারা দিতে চায়নি তাদের ওপর আমি জানি যে বহু ধরনের চাপ সৃষ্টি করে, প্রয়োজনে অত্যাচার করে সেই জমির দখল নেওয়া হলো। আর সেখানে মাটি ফেলে ভরাট করে জমিকে উঁচু করার পর আজকে রাজারহাট অন্য চেহারা নিয়েছে। রাজারহাট হওয়াতে কোনো আপত্তি ছিল না, পরিকল্পনা করতে গেলে দেখতে হবে, একটা কাজ করতে গেলে সেই কাজটার রেজাল্ট্যান্টে
কি কি মেরিটস আছে এবং কি কি ডিমেরিটস আছে সেগুলোকে পর্যালোচনা করার দরকার। একটা এয়ারপোর্টে ঠিক প্রপারলি আপনি বলছেন, আমরা আগে জানতাম যে একটা এয়ারপোর্ট করতে গেলে তার 500 মিটারের মধ্যে যে কোনো ধরনের কনস্ট্রাকশন করতে গেলে এটা পারমিশন করতে হয়। এটা আমি তখন বড় কমিটির চেয়ারম্যান, আমি কলকাতা কর্পোরেশনে প্রায় কাজ করার অভিজ্ঞতা হয়েছে, আপনি স্বল্প বলেন আর দীর্ঘ বলেন, প্রায় 40 বছর। 1985 সাল থেকে আমি আমার নিজের আগ্রহের জন্য বিভিন্ন প্রক্রিয়ায় আমাকে কাজ করতে হয়েছে এবং আমি একদম ভেতরে ঢুকে জানবার চেষ্টা করেছি, বোঝবার চেষ্টা করেছি বিজ্ঞানগত ব্যাপারে এই সমস্ত আইন কেন হয়েছে, এই সমস্ত সার্কুলার কেন আছে, এই সমস্ত রেগুলেশন কেন আছে। সেইখানটায় আপনি লক্ষ্য করলে দেখবেন সেই জায়গায় দাঁড়িয়ে 25 কিলোমিটার পর্যন্ত রেডিয়াসের জন্য যদি কোনো এয়ারপোর্ট থাকে, তার বিভিন্ন পর্যায়ে কিন্তু এয়ারপোর্টের ক্লিয়ারেন্স ছাড়া কোনো ধরনের বাড়ির কনস্ট্রাকশন প্ল্যান দেওয়া হয় না, উচিত নয় এবং দেওয়া হবে না বলে একেবারে কনস্টিটিউশনাল গাইডলাইন আছে, কেন্দ্রীয় আইন আছে, রাজ্য সরকারের আইন আছে, লোকাল সেলফ গভর্নমেন্টেরও আছে। অনেকে মেনটেন করেনি। রাজারহাটে যে মিউনিসিপ্যালিটি ছিল একটা সময়, তারা তোয়াক্কাই করতো না, হয় জেনে তোয়াক্কা করতো না অথবা না জেনে তোয়াক্কা করতো না, তারা এসব ক্লিয়ারেন্সের মধ্যেই যেত না। এর ফলে হয়েছে কোথায় যে বিল্ডিংয়ের হাইট বাড়তে 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 আকাশ ছোঁয়া জায়গায় গিয়ে পৌঁছে গেছে এবং সেই আকাশ ছোঁয়া জায়গায় যে পৌঁছে গেছে, আর কলকাতা এয়ারপোর্টে কটা ফ্লাইট যেত, দিল্লির সকালে একটা ফ্লাইট যেত, বিকেলে একটা ফ্লাইট যেত, সকালে একটা আসতো, বিকেলে। আমি একমাত্র দিল্লির কেসেই উদাহরণ দিয়ে বলছি। আজকে তো আপনি এখান থেকে বেরোবেন আর বাড়িতে অনলাইন বুক করবেন, ফ্লাইট ধরে চলে যাবেন। অর্থাৎ এত প্রাইভেট এয়ারলাইন্স যখন চলে এলো, প্রথমে ইস্ট ওয়েস্ট এলো, কিংফিশার এলো, অনেকে চলে গেছে, তারপরে ইন্ডিগো এসছে, অনেকে এসছে, তারপরে এয়ার ইন্ডিয়াও প্রাইভেটাইজেশনের মধ্যে দিয়ে গেছে। তাহলে এত ফ্লাইট যখন আসছে, তাকে রাস্তা দিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যেতে গেলে যেমন রাস্তা রয়েছে, রোডওয়েজ রয়েছে, তেমনি জলে যদি কোনো জাহাজ চলে বা স্টিমার চলে, লঞ্চ চলে, তারও একটা পথ আছে। কিন্তু এটা জেনে রাখবেন, কোনো ইন্ডিকেশন ছাড়া হয় না। তেমনি আকাশে যখন বিমান ওড়ে, তারও একটা কিন্তু নেভিগেশনের জন্য, যাওয়ার জন্য, ওড়ার জন্য একটা পথ আছে। তা এখানটায় দাঁড়িয়ে তার যে নিয়ম কানুনগুলো রয়েছে, এটা কোন রাজনৈতিক দল দায়িত্ব নিয়ে ওই লোকাল সেলফ গভর্নমেন্ট, মিউনিসিপ্যালিটি চালাচ্ছে বা পঞ্চায়েত চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে বা কেন্দ্র চালাচ্ছে, এটা বিষয় নয়। এগুলো মানুষের জীবন নিয়ে খেলা হয়ে গেছে এবং জীবন নিয়ে খেলা হওয়ার একটা পরিণতি অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত বেদনাদায়ক যে ড্রিমলাইনার এইভাবে ভেঙে পড়ল। আমি ড্রিমলাইনার যেহেতু এতদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, অল ইন্ডিয়া পলিটিক্স, স্টেট পলিটিক্স বা লোকাল লেভেলে পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিলাম। ড্রিমলাইনার যখন এসছেন আমাদের স্মৃতির থেকে চলে গেছে, কিন্তু ড্রিমলাইনার যখন ইন্ট্রোডিউস ছিল, নামটা খুব সুন্দর, স্বপ্নের উড়ান। কিন্তু আজকে দাঁড়িয়ে ড্রিমলাইনারের মধ্যে যে প্রবলেম ছিল, আজকে যখন আপনারা ইনভেস্টিগেশন স্টোরি বার করছেন সেটা আসছে। কিন্তু আমার কথা হচ্ছে যে সরকারের যে আইন আছে, সরকারের যা রুলস রেগুলেশন, যখন এক্সটেনশন হয় তখন কি কি করতে হবে, এক্সপার্টরা সেটা কিন্তু রেকমেন্ড করে। সেই রেকমেন্ড করবার পর কিন্তু এটাকে স্যাংশন দেওয়া হয়, আর সেটাকে মেনটেন। ফাইন কোনো বিষয় নয়। একমাত্র উপায় হচ্ছে ডেমোলিশন এবং মানুষের স্বার্থে, লিভলিহুডের স্বার্থে কড়া পদক্ষেপ দ্রুততার সহিত করতে হবে। না হলে কিন্তু আমদাবাদের ঘটনার পুনরাবৃত্তি যে কোনো সময় দেশের যে কোনো প্রান্তে হতে পারে। ক্যামেরায় মাখনের সঙ্গে সুমন, টিভি বাংলা, কলকাতা।